আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইরানে ২,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিনের আঘাত, কাতারে মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র। দেশে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ঠেকাতে প্রস্তুত সরকার, পহেলা বৈশাখের আগেই চালু হবে কৃষি কার্ডের পাইলট প্রকল্প। প্রধান দুই রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সবার আগে বাংলাদেশ নীতিতে বাস্তবায়ন। দেশের নদীমাতৃক অস্তিত্ব রক্ষায় ইউথ ফর নেচার ফেলোশিপ প্রোগ্রামে যাত্রা শুরু, বাস্তব সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশা। এবং আই স্ক্রিনের পর্দায় বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ, ঢাকার ৩ ম্যাচই সরাসরি দেখা যাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্মে। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে বিস্তৃত ছবি তোলার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শুরুতেই ইরান যুদ্ধের পঞ্চম দিন। ইরানের নিরাপত্তা সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সেনা ঘাঁটি এবং বিভিন্ন কনসুলেটে হামলা চালিয়েছে ইরান। শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলায় জাহাজের ৭৮ নাবিক আহত এবং ১০১ জন নিখোঁজ রয়েছেন। ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় মার্কিন নৌবাহিনীর ট্যাঙ্কার সুরক্ষায় সেনা মোতায়েনের কথা জানিয়েছেন ট্রাম্প। ইরানে এখনো পর্যন্ত ১,০৯৭ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আরও জানাচ্ছেন সুব্রত গাইন। মধ্যপ্রাচ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলা অব্যাহত রেখেছে। তেহরানে নিরাপত্তা সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। একই সাথে লেবাননেও ইসরায়েলের বিমান হামলা চলছে। পাল্টা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটি ও কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তেহরান। একই দিনে কাতারে মার্কিন সেনাঘাঁটিতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এদিকে শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ওই ঘটনায় আহত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে ১,০০০-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। সুব্রত গাইন, চ্যানেল আই। ইরান যুদ্ধের কারণে বন্ধ থাকার রুট চালু না হওয়ায় প্রতিদিন বিমানবন্দরে ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী। এই পরিস্থিতিতে এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ বিমানমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে বিমান প্রতিমন্ত্রী বলেন, বি রুট না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে বিমান চলাচল চালু হবে না। চকর মালিথা জানাচ্ছেন। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ ছড়িয়ে পড়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে বাতিল হয়েছে ২ শতাধিক ফ্লাইট। তারপরও ফ্লাইটের আশায় বিমানবন্দরে এসে বিপাকে পড়ছেন যাত্রীরা। এখন যাওয়া হয় নাকি আবার রিটার্ন বাড়িতে চলে যাইতে হয়, এখনো শিওর বলতে পারি না। সচিবালয়ে বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের সাক্ষাৎ শেষে বিমান প্রতিমন্ত্রী বলেন,
যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের 6 দেশে ফ্লাইট বন্ধ থাকবে। যে সমস্ত যাত্রীরা বর্তমানে যেতে পারবেন না অন্যান্য এয়ারলাইন্সের, তাদেরকেও টাকাগুলো ফেরত যাওয়ার জন্য আমরা বলে দিচ্ছি। আর এই টিকিটগুলি চেঞ্জ করার ব্যাপারেও কোনো রকম ফি, তাদেরকে এক্সট্রা কোনো ফি দিতে হবে না বা কোনো রকম চার্জ কাটা হবে না। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবির কথা জানান। বিদেশিরা সেখানে জিএসএ খুলতে পারবে, তাদের ইচ্ছা মতো নিতে পারবে, যেটা আমাদের কর্মসংস্থানে ব্যাঘাত হবে। তো ওটা ওনারা অ্যাগ্রি করেছেন আমাদের সাথে। আরেকটা ওদের দেশ আছে যেটা হচ্ছে আমাদের বেসামরিক বিমান চলাচলের। তো মন্ত্রী মহোদয় এবং প্রতিমা দুইজনই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি তারা অবশ্যই দেখবে। এভিয়েশন খাতের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিমান মন্ত্রণালয়। সেটা আমরা যাচাই বাছাই করার জন্য রেখে দিয়েছি। আমরা বলেছি যে যাচাই বাছাই করে আমরা দেখে তারপরে সিদ্ধান্ত নেব আর কি। অধ্যাদেশ হিসেবে পাশ না করি, তাদের রিকোয়েস্ট ছিল, সেই হিসেবে একটা তারা সমাধান চেয়েছে, সেই সমাধান দেওয়ার জন্য আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন শিল্প এগিয়ে নিতে সমস্ত প্রতিকূল পরিস্থিতি দূর করবে সরকার। দেখে তারপরে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশে জ্বালানির যে মজুত আছে তাতে মার্চ মাসের শেষ পর্যন্ত চাহিদা অনুযায়ী ভালোভাবে চলবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ঈদের ছুটিতে চাহিদা কমবে মন্তব্য করে খুব বেশি সমস্যা হবে না বলে জানান তিনি। যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অপচয় বন্ধ করতে হবে, আলোকসজ্জা করা যাবে না। ইফতারি, তারাবি এবং সেহরির সময় বিদ্যুৎ বিভ্রাট হবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী। এটা হচ্ছে নিজেদের ভিতরের ব্যাপার। আমি যদি চাই যে আমার দেশের ক্রাইসিসে আছে, আমরা সবাই সাশ্রয়ী হই, তাহলে কিন্তু ক্রাইসিস যেটা আছে এটা আমরা চালাই নিতে পারবো। আর আমি যদি মনে করি না দিতে হবে, তাহলে আমাদের তো এখানে তো কিছু করার নেই। সাপ্লাইন যখন কাট অফ হয়ে যায়, যুদ্ধ যখন চলে পৃথিবীতে, তখন কি হয় সেটাই হবে। যদি সবাই কোঅপারেট করে তাহলে ঠিক আছে। যেমন আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। এবারে অন্যান্য সংবাদ। জনবান্ধব একগুচ্ছ প্রকল্প নিয়ে আগাচ্ছে নতুন সরকার। পহেলা বৈশাখের আগে কৃষি কার্ডের পাইলট প্রকল্প চালু হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, প্রথমে 9টি উপজেলায় কৃষকদের এই কার্ড দেয়া হবে। বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন, মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছর 5 কোটি গাছ লাগানোর লক্ষ্য সরকারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধে দেশে যেন প্রভাব না পড়ে সেজন্য সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। রাহুল রায় জানাচ্ছেন। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে প্রতিদিন বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বন ও পরিবেশ মন্ত্রী এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান দায়িত্বপ্রাপ্তরা। আমরা প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রধানমন্ত্রীর অন্যতম অঙ্গীকার ছিল কৃষক কার্ড। এই কার্ড প্রদানের কর্মসূচিও শুরু করতে যাচ্ছে সরকার। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারব। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়েও সব ধরনের প্রস্তুতি আছে সরকারের। সরকার অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা মোটামুটি আমাদের যাতে এই ধরনের ক্রাইসিসে যে আমাদের দেশের সব কিছু একটা সাস্টেইনেবল ওয়ে নর্মালিসি থাকে, যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি। হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান দুটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠক করে যাওয়ার পর মন্ত্রী জানান, বাণিজ্য চুক্তি বাস্তবায়নে রাজি বাংলাদেশ।
বলেন সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির কথা জানানো হয়েছে তাকে। একই দিন বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সাথেও দেখা করেছেন পল কাপুর। পান্থুর রহমান জানাচ্ছেন। নতুন সরকার দায়িত্ব নেয়ার মাস না পেরুতেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফর। ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে প্রথম ঢাকা সফরে পল কোনো কথা না বললেও পররাষ্ট্রমন্ত্রী জানালেন আলোচনার বিস্তারিত। আমি তাদেরকে আমাদের পররাষ্ট্র নীতির মূল বিষয়গুলো জানিয়েছি। বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা চলব। পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তার আগে আমরা এই নিয়ে বলতে পারবো না। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয় সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার। আমরা কারো কোনো জোটে ঢুকবো না। প্রশ্নোত্তরে মন্ত্রী জানান ইন্দো প্যাসিফিক কৌশল পুনর্বিবেচনা করবে বাংলাদেশ, আপাতত কোনো জোটে যুক্ত হবে না। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না। এখনও নোটিফিকেশনে যায়নি, সরকার ইচ্ছা করলে রিভিউ করতে পারে। সচিবালয়ে বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসতো, তাকে বলছি যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। আলোচনায় নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি উৎসব মুখর নির্বাচন করায় ধন্যবাদ জানান পল। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। দেশের নদীমাতৃক অস্তিত্ব রক্ষা এবং তরুণ প্রজন্মকে পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করাতে যাত্রা করল ইউথ ফর নেচার ফেলোশিপ প্রোগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সঙ্গে এই উদ্যোগে রয়েছে ফেলোশিপের অংশীজন মিশন গ্রিন বাংলাদেশ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তাত্ত্বিক পড়াশোনার বাইরে গিয়ে বাস্তব সমস্যার সমাধানে এই ফেলোশিপ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিমাল রাজি জানাচ্ছেন। ঐতিহাসিকভাবে নদীর উপর গভীরভাবে নির্ভরশীল বাংলাদেশ, কিন্তু বর্তমানে দূষণ, দখল এবং জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে আমাদের পরিবেশ, প্রতিবেশ ও নদী। পরিস্থিতি উন্নয়নে বহুমাত্রিক কাজের অংশ হিসাবে ইউথ ফর নেচার ফেলোশিপের যাত্রা। বাংলাদেশের নদীমাতৃক পরিবেশ রক্ষায় তরুণরা দেশের শীর্ষস্থানীয় পরিবেশবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন। যারা সিলেক্টেড হবে তারা একটা ডাইভার্স এক্সপিরিয়েন্স নিতে পারবে। তাদেরকে বিভিন্ন রকম অ্যাকশন ওরিয়েন্টেড কাজের সাথেও যুক্ত করা হবে। তারা যেন রিভার নিয়ে বিভিন্ন রকম ইভেন্ট নিজেরাও অ্যারেঞ্জ করে, সচেতনতা মূলক আয়োজন করে। এর মধ্য দিয়ে আমরা 20 জন তরুণ গবেষক তৈরি করব এবং কর্মী তৈরি করব, নদী কর্মী তৈরি করব, যারা দেখা গেছে 4 মাস যাবত যাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করে তাদেরকে আমরা নদী রক্ষার কাজে নিবেদিত করব। সাংবাদিকতার তথ্য সংগ্রহ করার একটা প্রক্রিয়া, সেটা সম্পর্কে তারা ফ্যামিলিয়ার হবে, তারা প্রবলেমটার যে গভীরতা সেগুলো উপলব্ধি করবে এবং সেগুলো যখন তাদের লেখালেখির মাধ্যমে জাতীয় গণমাধ্যমে ডিসকোর্স নির্মাণ করবে, তখন এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই যে অডিয়েন্স যারা আছে তাদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণে এই উদ্যোগটি তরুণদের সরাসরি নীতি নির্ধারণী ও মাঠ পর্যায়ের কাজে সম্পৃক্ত করবে বলে মত বিশেষজ্ঞদের। আমরা এই যে আলোচনা করব বা আমরা এগুলোকে তুলে ধরবো, কিন্তু আলটিমেটলি আমাদের অথরিটির কাছে যেতে হবে যে নদী যে দখল হচ্ছে, তাহলে হোয়াট আর ইউ ডুইং। আমার ওখানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসন যারা আছে, তারা কি করছে, তাদের কাছেও আমাদের যেতে হবে। আমরা এই যে যখন এই কাজগুলো করব, যে তাদের মতামতটা কি। প্রকৃতি জীবন ফাউন্ডেশন নানা ধরনের যে কর্মকাণ্ড করে যাচ্ছে,
সচেতনতা বৃদ্ধি করার জন্য তার একটি নতুন সংযোজন হচ্ছে ফেলোশিপের মাধ্যমে এই কাজটিকে বেগবান করা এবং এখানে যারা এই এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করেন সেগুলোকে যাতে তারা এগিয়ে নিয়ে যেতে পারে ভালোভাবে, সেটারই একটি প্রচেষ্টা কিন্তু শুরু হলো। এবং যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেখানে যে নানা ধরনের পলিউশন হচ্ছে এবং মাটি দূষণ, শব্দ দূষণ বলি এবং বায়ু দূষণ, সব দূষণের ব্যাপারে কিন্তু যাতে তারা যেন এগিয়ে আসে আরও জোরে সোরে এবং এটাকে আরও ভালোভাবে তুলে ধরে, সেটির একটি প্রচেষ্টা শুরু হলো এই ফেলোশিপের মাধ্যমে। তো এখানে আমরা 4টি সংগঠন এক হয়েছি। এই এখন মূল কারণটি হলো যে আমরা যেন এটাকে শক্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তারই একটি প্রচেষ্টা এবং সেটাই আমরা করব যাতে বাংলাদেশটা ভালো থাকে, আমরা ভালো থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে। দেশের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে একদল নদীরক্ষক তৈরিতে দীর্ঘমেয়াদে এই ফেলোশিপ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালিরা মাটি ও কৃষির প্রতি ভালোবাসা থেকে নিজ নিজ বাড়ির আঙিনায় গড়ে তুলছেন কৃষির আয়োজন। আমেরিকার জর্জিয়ার ইয়ার মোহাম্মদ তেমনই একজন। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলের জর্জিয়া অঙ্গরাজ্যের ডাউনডি এলাকায় 2002 সাল থেকে বসবাস করছেন বাংলাদেশের চাঁদপুর জেলার ইয়ার মোহাম্মদ। 4 বিঘা আয়তনের বসতভিটা প্রাঙ্গণে তিনি গড়ে তুলেছেন পরিকল্পিত এক আঙিনা কৃষি। অলমোস্ট 27 ইয়ার্স আমি আমেরিকাতে। এখানে আসার পরও কৃষির উপরে আমার ভালো একটা আকর্ষণ আছে। সব সময় আমি করি কম আর বেশ, এবং নতুন নতুন যে কোনো জিনিস প্রত্যেক বছরে আমি নতুন কিছু একটা করতে চেষ্টা করি। আলাদা আলাদা অংশে উৎপাদন করা হচ্ছে বাংলাদেশি শাকসবজি। লতানো ফসলের মাচায় চাষ হচ্ছে মেটে আলু, চিচিঙ্গা, বরবটি আর করলা সহ নানা জাতের ফসল। এক সাইডে করি আপনার ওই যে মাটিতে গাছগাছালি, আরেক সাইডে আছে আমার প্রায় 100 ফিট লম্বা মাচা আছে। ওই যে লাউ, কুমড়া, চিচিঙ্গা, যত রকম মাচার মধ্যে যেসব শাকসবজি করে ওইটা করি আর কি। এক সাইডে ওল কচু লাগাইছিলাম গত বছর। এইগুলোর বীজগুলো কি আমাদের সব দেশি বীজ দিয়ে করেন? হ্যাঁ, আমি বেশিরভাগই চেষ্টা করি দেশি বীজ আনার জন্য। তবে মাঝে মধ্যে কিছু বীজ আমি ওই যে চায়না কোম্পানির থেকে বিভিন্নভাবে অনলাইন থেকেও নেই কিছু। আঙিনার পাশেই কিংসলে লেক। এখানকার বাসিন্দারাই লেকটির মালিক এবং নিয়মিত মাছ ধরেন ইয়ার মোহাম্মদ সহ স্থানীয়রাও। এই মাছ কি ন্যাচারাল ফিশ নাকি না চাষ করা? সেখানে চাষ করা না, এখানে বেশিরভাগই ন্যাচারাল। প্রবাস থেকে মাটি ও কৃষির সঙ্গে শেকড়ের টান এভাবেই দিনে দিনে ছড়িয়ে পড়ছে ভিন দেশে। শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার সকালে 11:30 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে 22 গজে প্রত্যাবর্তন করবে বাংলাদেশ। ঢাকার মিরপুরের হোম অফ ক্রিকেটে সিরিজের 3টি ম্যাচ 11, 13 ও 15 মার্চ হবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:15। বাংলাদেশ পাকিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সরাসরি দেখা যাবে দেশসেরা ওটিটি প্ল্যাটফর্ম চ্যানেল আইয়ের আই স্ক্রিনে। বাংলা ধারাভাষ্য প্রচার করবে রেডিও ভূমি 92.8 FM। তানভীর আহমেদ জানাচ্ছেন। টি-20 বিশ্বকাপের দুঃখজনক অধ্যায়ের ধকল কাটিয়ে 2 মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। তবে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি না ঘটলেই কেবল মাঠে গড়াবে সিরিজটি। সিরিজের সবগুলো ম্যাচ দর্শকদের কাছে সহজে পৌঁছানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইস্ক্রিনকে ওটিটি পার্টনার করায় বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজের লড়াই হাতের কাছে থাকা স্মার্টফোনে বা স্মার্ট টিভি স্ক্রিনে ম্যাচের লাইভ অ্যাকশন উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা। পুরো বাংলাদেশের সবাই আইস্ক্রিনের মাধ্যমেই পাকিস্তান ভার্সেস বাংলাদেশ 3টা ওডিআই ম্যাচ, ভেরি অ্যান্টিসিপেটেড একটা ক্রিকেট টুর্নামেন্ট যে এটা ঠিক ঈদের আগ মোমেন্টে। সো লোকজন শপিংয়ে ব্যস্ত থাকবে, অনেকে দেশের বাড়িতে যাবে, হ্যাঁ, এবং ম্যাচটাও হচ্ছে ডে নাইট ম্যাচ। তো টিভিতে বসে খেলাটা দেখার থেকে ডিপেন্ডেন্সি অন ওয়াচিং ইট ডিজিটালি এই টেন্ডেন্সিটা অনেক বেশি থাকবে। সো আমরা আশা করছি আইস্ক্রিন সব দর্শকের খেলা দেখার
যে ইচ্ছাটা ওটা খুব সুন্দর করে ফুলফিল করতে পারবে। রেডিও ভূমিতেও সিরিজের সবগুলো ম্যাচের লাইভ ধারাভাষ্য শুনতে পারবেন শ্রোতারা। আর ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে থেকেই প্রি ম্যাচ আলোচনায় সংযুক্ত থাকবেন ধারাভাষ্যকাররা। রেডিও ভূমি তো অনেকদিন ধরেই ধারাভাষ্য প্রচার করছে, কিন্তু মাঝখানে বিরতি ছিল। তারপরে হচ্ছে যে আমরা আবার শুরু করছি বাংলাদেশ পাকিস্তান ওডিআই ম্যাচ দিয়ে। 11, 13 এবং 15 তারিখে আমরা অন এয়ারে থাকবো। তো আশা করছি যে সেখানে আমরা আবার শ্রোতাদেরকে খেলার একটা পূর্ণ চিত্র সামনে তুলে ধরবো। এই সিরিজ খেলতে 9 মার্চ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান দলের। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ দিয়েই শুরু করছে দুই দল। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। শিক্ষককে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পেট্রোলিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষক ও কর্মচারীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক আসমা সাদিয়া রুনা মারা যান। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর নির্যাতন ও গলা কেটে শিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার মূল আসামি বাবু শেখ ওরফে মাহবুব আলম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আসামিকে আদালতে নেওয়া হলে আইনজীবীরা তার ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নিহত শিশুর পরিবারের সাথে দেখা করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। চট্টগ্রাম থেকে জাবেদ রিপনের ভিডিও চিত্র এবং চৌধুরী ফরিদের তথ্যে মিথিলা নাজরিন জানাচ্ছেন। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর নির্যাতন ও গলা কেটে শিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার মূল আসামি বাবু শেখ ওরফে মাহবুব আলমকে বুধবার বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আসামি বাবু শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই খুনি যেন কোনোভাবেই রেহাই পেতে না পারে এবং যেন যিনি ভিকটিমের ইরামনির পরিবার যেন ন্যায় বিচার পায়, সেজন্য আমাদের আইনি সহযোগিতা, আমরা সর্বোচ্চ আইনি সহযোগিতা করব। শিশু ইরা হত্যার বিচার নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পরিবারের সাথে দেখা করে একথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন এটা সরকারের পক্ষ থেকে করা হবে। এটা ওনাদের আর্থিক সঙ্গতি বা অসঙ্গতির সাথে কোনোভাবেই এটা সম্পৃক্ত না। এটা আমাদের দায়িত্ব এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করব। এলাকাবাসী জানায় বাবু শেখ ও ইরার পরিবার ভাড়া বাসায় একসাথে থাকত। পারিবারিক বিরোধে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ইকো পার্কে নিয়ে শারীরিক নির্যাতনের পর গলা কেটে হত্যা করে বাবু শেখ। মিথিলা নাজনীন, চ্যানেল আই। ইরানে হামলায় ব্যবহারের জন্য স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা দেয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে হুমকিতে নিজেদের অবস্থান বদলায়নি স্পেন, বরং যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতকে কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে জুয়া খেলার সাথে তুলনা করেছেন তিনি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নটরডেম কলেজের ছাত্র অলিন বাশারের নতুন উপন্যাস আয়নার ওপাশের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব হয়েছে। কলেজের উন্মুক্ত মঞ্চে শিক্ষক, সহপাঠী, বন্ধু আর অতিথিদের নিয়ে এবারের নতুন উপন্যাসের মোড়ক উন্মোচন করেন অলিন বাশার। বইটি প্রকাশ পেয়েছে পাঞ্জেরি পাবলিকেশনস।
প্রচ্ছদে এঁকেছেন প্রসূন হালদার। প্রকাশনা উৎসবের আয়োজন করেন নটরডেম লেখককুঞ্জ। গল্পের বই হাতে বড় হওয়ার বয়সে অলিন ভাষার লিখেছেন অনবদ্য সব গল্প। মাত্র 17 বছর বয়সেই তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 15। বক্তারা বলেন, তার লেখায় ফুটে উঠেছে অনন্য কল্পনা শক্তি, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং সৃজনশীলতা। নিটোল টাটা, বিশেষ সংবাদ। চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত অ্যালমা টেলিস্কোপ পর্যবেক্ষণ কেন্দ্র মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে বিস্তৃত ছবি তুলেছে। ছবিতে শীতল ও ঘন আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘপুঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, যা ছায়াপথের কেন্দ্রস্থলের কৃষ্ণগহ্বরকে ঘিরে রয়েছে। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, রেডিও তরঙ্গে ধারণ করা এই ছবিতে বিভিন্ন অণু আলাদা রঙে ফুটে উঠেছে। এর ফলে নক্ষত্র এবং গ্রহের জন্ম প্রক্রিয়া নিয়ে নতুন করে গবেষণার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 2 পয়েন্ট কমে 5323 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 393টি কোম্পানির 582 কোটি 3 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 302 কোটি 74 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 227টির, কমেছে 112টির। অপরিবর্তিত রয়েছে 54টি কোম্পানির শেয়ারের দাম। নীলফামারী ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকনুজ্জামান এবং ডিমলা উপজেলা ভূমি কর্মকর্তা রওশন কবিরের নেতৃত্বে অভিযানে অংশ নেন বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যরা। অভিযানে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত 5টি ড্রেজার, 6টি ইঞ্জিন, 11টি নৌকা, 4টি লোহার নোঙর, 10টি পাইপ এবং 24টি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয়। এবারে খেলার খবর। শাহিন আফ্রিদিকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াডে রয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা 6 ক্রিকেটার আব্দুল সামাদ, মাজ সাদাকাত, গাজী ঘৌরি, সাদ মাসুদ ও শামিল হোসেন। হ্যামস্ট্রিংয়ের চোটে দলে নেই ফখর জামান। সবশেষ টি-20 বিশ্বকাপে বাজে পারফরমেন্সে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 8 মার্চ বাংলাদেশে আসবে টিম পাকিস্তান। 11, 13 ও 15 মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের 2000-এরও বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা। শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিনের আঘাত। কাতারে মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র। দেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব ঠেকাতে প্রস্তুত সরকার। পহেলা বৈশাখের আগেই চালু হবে কৃষি কার্ডের পাইলট প্রকল্প। প্রধান 2 রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সবার আগে বাংলাদেশ নীতিতে বাস্তবায়ন। দেশের নদীমাতৃক অস্তিত্ব রক্ষায় ইউথ ফর নেচার ফেলোশিপ প্রোগ্রামের যাত্রা শুরু। বাস্তব সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশা। এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে দেখা যাবে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচের ধারাভাষ্য প্রচার করবে রেডিও ভূমি। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।